আমাকে সত্যিই ভালোবাসেন আপনি? মুখের ভাতের শেষ কটা লোকমা গিলতে গিলতে মেহনুর এহসানের দিকে তাকিয়ে প্রশ্নটা করে। ওর গলা কাঁপছে, চোখের কোণে জমে থাকা জল নড়ে চড়ে উঠছে। এহসান দীর্ঘশ্বাস ফেলে, কয়েক মুহূর্ত ওর দিকে তাকিয়ে থাকে, তারপর মাথা সামান্য ঝুঁকিয়ে বলে, বলেছি তো একবার, আর বলবো হাজারো বার, তোকে আমি ভালোবাসি, ভীষণ ভালোবাসি। মেহনুর এহসানের চোখের দিকে তাকায়, ওর কথাগুলো সত্যি কিনা তা বোঝার চেষ্টা করে। বুকের গভীর থেকে একটা সাহস জড়ো করে বলে, তাহলে একটিবার আমায় নিয়ে যান হসপিটালে। কিন্তু এহসান ওর কথার পাত্তা দেয় না, বরং এক গ্লাস পানি হাতে তুলে নেয়, মেহনুরের ঠোঁটে ঠেকিয়ে দেয়, তারপর নিজের হাতে ওর মুখ মুছে দিয়ে ঠান্ডা গলায় বলে, আমি গোসল করে আসছি, এর মধ্যে তৈরি হয়ে নে। মেহনুরের চোখে এক মুহূর্তের জন্য আশার আলো জ্বলে ওঠে। এহসান কি তবে সত্যি ওকে নিয়ে যাবে, সত্যি পরিবারের কাছে ফিরতে দেবে? কিন্তু তখনই এহসান দাঁত চেপে ওর দিকে তাকিয়ে কঠিন গলায় বলে, ভাবিস না ভালোবেসে নিয়ে যাচ্ছি, তোকে জন্মের দেখানো দেখাতে নিয়ে যাচ্ছি, বেয়াদ্দব বান্দি। এহসানের তীক্ষ্ণ ধমকটা এবার আর আগের মতো ওর গায়ে লাগে না, বরং একটা স্বস্তি আসে বুকের গভীর থেকে, কারণ এবার অন্তত আপন জনদের দেখা তো মিলবে। এহসান কক্ষ থেকে বেরিয়ে আসে, হাতে খাবারের ট্রে, উদ্দেশ্য নিচে রেখে আসা। খানিকটা হলেও মনে প্রশান্তি এসেছে, অন্তত মেহনুর এবার কিছুটা শান্ত হলো। সারাদিন ধরে এই নারী ওকে পাগল করে ছেড়েছে, ভেতরটা শুধু খাবলিয়েছে, আর ওর মাথার মধ্যে ঘুরপাক খেয়েছে একটাই চিন্তা, এই বেয়াদব নারী নিশ্চয়ই কান্না করতে করতে নিজের অবস্থা কাহিল করে ফেলেছে। একটুতেই তো কাঁদতে কাঁদতে পৃথিবী ভাসিয়ে দেয়। সভায় যাওয়া জরুরি ছিল, তাই না গিয়েও উপায় ছিল না, না হলে সেই সময়ই নিয়ে যেত হাসপাতালে। তবুও ভেবেছিল ফিরে এসে দেখবে, যদি মেহনুর বেশি ব্যাকুল হয়ে ওঠে তখন নিয়ে যাবে। কিন্তু ফিরে এসে যা দেখলো, মেহনুর একদম বিধ্বস্ত, যেন শরীরের সমস্ত শক্তি ফুরিয়ে গেছে, পানি শূন্য, নিস্তেজ, একদমই প্রাণহীন লাগছে ওকে। এহসানের বুকটা ধক করে উঠেছে, মাথার ভেতর তখন একটাই ভাবনা, আর এক মুহূর্ত দেরি করা যাবে না, এই বেয়াদ্দব নারীকে এখনই হাসপাতালে নিয়ে যেতে হবে, নয়তো কাঁদবে এই বেয়াদ্দব বান্দি, আর কষ্ট হবে নিজের বুকে। হাসপাতালে যাওয়ার পথে এহসান মেহনুরকে নিয়ে দ্রুত হাসপাতালে রওনা দেয়। শহর থেকে গ্রাম বেশি দূরে নয়, কিন্তু মেহনুরের মনে হচ্ছে যেন এই পথটুকুই অনন্তকাল। সে চুপচাপ বসে আছে, চোখের জল টুপটুপ করে পড়ছে, নিকাবের নিচে চাপা কান্নার শব্দ এহসানের কানে আসতেই ও দীর্ঘশ্বাস ফেলে। গাড়ির স্টিয়ারিং শক্ত করে ধরে মৃদু স্বরে বলে, আচ্ছা, তোর চোখের আড়ালে কি কোনো সাগর লুকিয়ে রেখেছিস? মেহনুর হতভম্ব হয়ে ওর দিকে তাকায়, তবে কিছু বলে না, ঘৃণা লাগছে, ঘৃণা। এহসান মৃদু হাসে, এক ঝলক ওর দিকে তাকিয়ে আবার রাস্তার দিকে মনোযোগ দিয়ে বলে, মানে যখনই দেখি তখনই তো চোখ ভাসিয়ে দিস, এত পানি আসে কোথা থেকে? এক হাতে স্টিয়ারিং সামলে অন্য হাত দিয়ে নিজের রুমালটা বের করে ওর দিকে বাড়িয়ে দেয়। এই নে বেয়াদ্দব বান্দি, চোখ মোছ এবার। মেহনুর চুপচাপ রুমালটা নেয়, চোখের উপর থাকা হালকা কালো পর্দাটা সরিয়ে চোখ মুছতে শুরু করে। এহসান ওর দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ বুকের ধুকপুকানি টের পায়। নিকাবের নিচে লুকিয়ে থাকা সে মায়াবী চোখ জোড়া এখন সম্পূর্ণ উন্মুক্ত, যেন এক টুকরো রাতের আকাশ। গাড়ি চালানো ভুলে যেতে ইচ্ছে করছে এহসানের, শুধু এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে মনে চাচ্ছে। মেহনুর যখন চোখ মুছে আবার পর্দাটা লাগানোর জন্য হাত বাড়ায়, তখনই এহসান গম্ভীর স্বরে বলে, এখন লাগাবি না, আমি তৃষ্ণা মেটাচ্ছি, দেখতে পাচ্ছিস না? মেহনুর দাঁত চেপে রাগী চোখে তাকায়, কিন্তু কিছু বলে না, শুধু চুপচাপ বসে থাকে। এহসান আবার বলে, হাসপাতালে পৌঁছালেই লাগাস, এখন রেখে দে হাতে। গাড়ি দ্রুত টাউনের দিকে এগিয়ে চলে। বেশি দেরি হয় না, মিনিট 15-র মধ্যেই হাসপাতালের সামনে এসে পৌঁছায় ওরা। হাসপাতালের সামনে এসে এহসান গাড়ি থেকে নেমে আসে, নিজের গায়ের চাদরখানা অর্ধেকটা টেনে নেয়, যাতে তার মুখটা বেশি দেখা না যায়। মিডিয়ার সামনে ধরা পড়া মানেই বিশৃঙ্খলা, আর এই মুহূর্তে কোনো বিশৃঙ্খলা সে চায় না। তার থেকেও বড় কথা, মেহনুরকে কেউ দেখে ফেলুক, সেটা সে একদমই বরদাস্ত করবে না। মেহনুর নিজের চোখের উপরের পর্দাটা ঠিকঠাক করে নেয়, তখনই এহসান ওর পাশে এসে দরজা খুলে দেয়।
গাড়ি থেকে নামতেই ঠান্ডা বাতাস মেহিনুরের মুখ ছুঁয়ে যায়, কিন্তু তার মনে ঝড় বয়ে যাচ্ছে। পায়ের নিচের মাটিটা যেন কাঁপছে। তার বাড়ির মানুষজন কেমন আছে? দাদিজানের কি অবস্থা? আব্বা, বড় ভাইজান? ভাবতে ভাবতে সে একা পা ফেলে। তখনই এহসান ওর এক হাত শক্ত করে ধরে ফেলে। মেহিনুর বিস্ময়ে তাকায়, কিন্তু এহসান কোনো কথা না বলে ওর হাত ধরে এগিয়ে যেতে থাকে। হাসপাতালের দরজার সামনে কিছু লোক একটু দূরত্ব রেখে হাঁটছে। তাদের চোখ এহসানের দিকে নিবদ্ধ। একজন শান্ত গলায় বলে, সাহেব, আপনি যেমন বলেছেন আমরা তেমনটাই করেছি। এহসান ওদের এক পলক দেখে নিয়ে বলে, সেদিকে যদি একটা লোকও দেখি তাহলে বুঝে নিস আমি কি করতে পারি। একজন সঙ্গে সঙ্গে বলে, না সাহেব, কেউ আসবে না। দুপাশে 4 জন পাহারায় আছে, আর হাসপাতালের অনুমতি তো আছে, আর এটার 40 অনুপাতে তো আপনি মালিক। এহসান আর কিছু না বলে মেহিনুরকে নিয়ে ভেতরে প্রবেশ করে। মেহিনুরের মন এসবের ধারে কাছেও নেই। তার মন পড়ে আছে তার পরিবারের দিকে। তারা কেমন আছে? দাদিজান কিভাবে আছেন? বড় ভাইজান এখন কি করছেন? সে কি জানে এসবের ব্যাপারে? এইসব চিন্তা ওকে কুড়ে কুড়ে খাচ্ছে। মন যাচ্ছে এহসান যেমন মানুষের কলিজা ছিঁড়ে আনে, তেমনি এহসানের কলিজাও ছিঁড়ে নিতে, কিন্তু সে কিছু করতে পারবে না, কারণ এই এহসান তালুকদারের আওতায় তার পরিবার। বেশি কিছু করলে না জানি কি করে বসে এই বাসানটা। এহসান ওকে নিয়ে হাসপাতালের এক করিডোরে নিয়ে আসে, যেখানে ওর বাবা চাচারা আছেন। মেহিনুর অবাক হয়ে যায়। এই করিডোরের চারদিকে একটাও সাধারণ মানুষ নেই, অথচ হাসপাতাল তো সবসময় ভিড়ে ঠাসা থাকার কথা। কিন্তু এখানে একেবারে নিস্তব্ধতা, যেন কেউ ইচ্ছে করেই পুরো করিডোর ফাঁকা করে রেখেছে। এই নীরবতা তার কেমন অস্বস্তিকর লাগতে থাকে। তখনই ডান পাশের একটা কক্ষ থেকে এক পরিচিত মুখ বেরিয়ে আসে। সে আর কেউ না, ওর ছোট ভাইজান মেহরুব। মাথায় ব্যান্ডেজ, পায়ে ব্যান্ডেজ, মুখেও ক্লান্তির ছাপ। মনে হচ্ছে প্রচণ্ড কষ্ট নিয়ে সে নিজেই নিজেকে ভর দিয়ে হাঁটছে। কান্না জড়িত কণ্ঠে ডাক দেয় মেহিনুর। ছোট ভাইজান। ওর ডাক শুনে মেহরুব থমকে দাঁড়ায়, ধীরে ধীরে সামনে তাকায়। আর যখন দেখে তার ছোট্ট পরিটাকে এহসান নিয়ে এসেছে, তখন তার মুখটা আনন্দে ভরে যায়। কিন্তু তার পরক্ষণেই চোখ স্থির হয়ে যায় এক জায়গায়। মেহিনুরের নিষ্পাপ হাতখানি এহসান শক্ত করে ধরে আছে। বুকের ভেতর তীব্র জ্বালা অনুভব করে মেহেরুব। ওর প্রিয় পরিটাকে এক পাপিষ্ঠ পুরুষের হাতের মুঠোয় দেখে সে আর নিজেকে সামলাতে পারে না। খুব কষ্ট হয় এটা দেখে যে তার পরিটা আজ এক পাপিষ্ঠ পুরুষের আগলে। মেহিনুর এহসানের পানে তাকিয়ে দ্রুত বলে ওঠে, আমার হাতটা ছেড়ে দিন দয়া করে, একবার শুধু ভাইজানের কাছে যাই। এহসান তাকিয়ে থাকে কিছুক্ষণ মেহিনুরের চোখ পানে, তারপর ধীরে ধীরে মেহিনুরের হাত ছেড়ে দেয়। হাত ছাড়া পেতেই মেহিনুর ছুটে গিয়ে মেহেরুবকে জড়িয়ে ধরে। মেহেরুবও ওকে বুকের মাঝে চেপে ধরে, যেন তার সমস্ত কষ্ট নিমিষেই উধাও হয়ে যায়। নিজের বোনকে বুকে পেয়ে রত্ন পাওয়ার মতো আগলে নেয় আপন বুকে নিজের বোনকে। মেহিনুর কান্না করতে করতে বলে, ভাইজান তুমি ঠিক আছো তো? আব্বার কি হয়েছে? মেহিনুর আর কিছু বলতে পারে না, কান্নায় গলা আটকে আসে। মেহেরুব ওর কপালে চুমু খেয়ে বলে, হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক আছি আপ্পি, আর আব্বাও ঠিক আছে। তুই কাঁদিস না প্লিজ। কলিজা, তুই ঠিক আছিস তো? মেহিনুর চোখে জল মুছে বলে, হ্যাঁ ঠিক আছে, ওরা অযত্নে রাখেনি আমায়। মেহেরুব আর কিছু বলে না, নিজ ভাইজানের বুকে মাথা রেখে হু হু করে কাঁদতে থাকে আর বলতে থাকে, ভাইজান, ওই পশুটাকে আমি কতবার বলেছি তোমাদের বাঁচাতে, কিন্তু সে কিছু করেনি। সে খুব নিকৃষ্ট ভাইজান, খুব নিকৃষ্ট। মেহেরুব মেহিনুরের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, তোর সাথে কিছু করেছে? বল, তোকে মেরেছে? তোর সাথে কোনো অমানসিক কাজ করেছে? বল, আমায় বল, আমি ওকে কেটে ফেলবো। তুই শুধু বল, কিছু করেছে তোর সাথে? বল, ভাইজানকে বল। মেহিনুর মেহেরুবের বুক থেকে মাথা তুলে মেহেরুবের চোখের জল মুছে দিতে দিতে কান্না আটকায় গলায় বলে, না না ভাইজান, কিছু করেনি, আমার সাথে কিছু করেনি, তুমি কোনো চিন্তা করো না। ঠিক তখনই কেবিনের দরজা খুলে একজন ডাক্তার বেরিয়ে আসেন। মেহিনুর এক পলক তাকিয়ে দেখে সেদিকে, তারপর হতভম্ব হয়ে বলে ওঠে, বড় ভাইজান। মেহেরাজ। ওর বড় ভাই মেহেরাজ ওদের দিকে তাকায়, চোখ বড় বড় হয়ে যায়। কিছু মুহূর্ত একে অপরের দিকে থমকে তাকিয়ে থাকে, তারপর বিস্ময় কাটলে মুহূর্তের মধ্যেই সে ছুটে আসে, মেহিনুরকে জড়িয়ে ধরে। আজ মেহেরাজ নিজেকে আটকে রাখতে পারল না। পুরুষরা সহজে কাঁদে না,
কিন্তু আজ মেহেরাজ নিজেকে সামলাতে পারে না। নিজের কলিজার টুকরা বোনেরকে বুকের মাঝে টেনে নিয়ে ফুপিয়ে কেঁদে ওঠে। মেহিনুরের কপালে অসংখ্যবার চুমু খেতে খেতে ফিসফিস করে বলে, কেমন আছিস প্রাণ আমার? মেহিনুর ওর বুকের মধ্যে মুখ গুজে ফিসফিস করে বলে, ভালো নেই ভাইজান, একটুও ভালো নেই আমি। আমি যে কলঙ্কিত হয়ে গেছি। আমি তোমাদের আগলে আর নেই। আমি সেই পাপিষ্ঠ পুরুষের হাতে বন্দী হয়ে গেছি। মেহিনুরের এমন আহাজারি শুনে মেহেরাজ দিশেহারা হয়ে যায়। সে ধরা গলায় বলে, সব ঠিক হয়ে যাবে, সব আমি এসে গেছি, আমি সব ঠিক করে দেবো। এই বলে মেহিনুরকে নিজের বুক থেকে একটু সরিয়ে করিডোরে নিশ্চিন্তে বসে থাকা এহসানের দিকে চোখ ঘুরিয়ে ফেলে। দাঁতে দাঁত চেপে বলে, তোকে ওর হাত থেকে আমি ছিনিয়ে আনবো, চিনিয়ে। মেহিনুর আতকে উঠে ওর মুখ চেপে ধরে বলে, এমন কথা বলো না ভাইজান। যদি উনি শুনে ফেলেন, উনি তোমায় মেরে ফেলবেন। তুমি জানো না তোমাদের ধারণার বাইরে এই এহসান তালুকদার কতটা ভয়ঙ্কর। ওনার অন্তরে নেই দয়া মায়া, আছে শুধু পাপ আর নিষ্ঠুরতা। মেহেরাজের গা জ্বলে যায়। ওর থেকে তোকে আমি ছিনিয়ে আনবো আমি। মেহিনুর দু হাতে মেহেরাজের বাহু ধরে অসহায় কণ্ঠে বলে ওঠে, ভাইজান, আব্বা কই? আমি আব্বারে দেখব। কথাটা বলেই সে মেহেরাজের হাত ছেড়ে কেবিনের দিকে পা বাড়ায়। কিন্তু মেহেরাজ মুহূর্তেই ওর পথ রোধ করে। দু হাতে ওর কাঁধ চেপে ধরে নরম স্বরে বলে, এখন দেখবি না মেহনুর, এখনো জ্ঞান ফেরেনি। আমি এইমাত্র চেক করে এসেছি। কিন্তু মেহিনুর মানতে চায় না, জেদ চেপে বলে, না, আমি একটা বার দেখবো ভাইজান, শুধু একটা বার। এইবার মেহেরুব সামনে এসে ওর মাথায় হাত রেখে শান্ত স্বরে বলল, এত জেদ করিস না মেহনুর, আব্বাকে তুই অবশ্যই দেখবি, কিন্তু এখন ওনার অবস্থা এমন যে দেখা সম্ভব নয়। মেহনুর ধীর হাতে নিকাব খুলে নেয়। সে ভালো করেই জানে এহসান হারাম পুরুষদের প্রবেশ নিষিদ্ধ করে দিয়েছে, তাই এখানে নিশ্চিন্তে নিকাব খোলা যায়। চোখের জল হাতের কবজি দিয়ে মুছে ফেলে সে। তারপর ফিসফিসিয়ে বলে, কে বলেছে দেখতে পারবো না? আমি দেখবই। মেহেরুব তখন মলিন গলায় মেহেরাজের দিকে ইশারা করে বলে, ওই তো আমাদের ডাক্তার সাহেব, দেখ, ডাক্তার সাহেব সামান্য চট লেগেছে বলে আমাকেও অজ্ঞান করে চিকিৎসা দিয়ে দিয়েছেন। মেহেরাজ এক ধাপ এগিয়ে এসে মেহেরুবের থুতনি ধরে মেহেরুরের দিকে এগিয়ে বলল, এটা সামান্য চোট বলছিস? আরে ও তো একটা আস্ত মানুষ। কত কষ্ট করে আমি ওকে বুঝিয়ে ব্যান্ডেজ করিয়েছি, তুই যদি জানতি মেহনুর। মেহেনুর এবার ধীর পায়ে এগিয়ে এসে মেহেরাজ আর মেহেরুবের হাত নিজের দু হাতে নেয়। ছল ছল চোখে তাকিয়ে ফিসফিসিয়ে বলল, দাদাজান কি করছে? চাচারা কোথায়? বাড়ির সবাই কেমন আছে? মেহেরাজ আর মেহেরুব এক পলক পরস্পরের দিকে তাকায়। তারপর মেহেনুরের দিকে ফিরে ওকে আশ্বস্ত করে, দাদাজান বাড়িতেই আছেন, চাচারা সবাই হাসপাতালে নিজ নিজ ক্যাবিনে, আর তুই চিন্তা করিস না, সবাই ভালো আছে। মেহেরাজ এবার খুব যত্নে মেহেনুরের গালে হাত রাখলো। গলায় এক অসহ্য কষ্ট জমে আছে যেন। কতদিন পর তোর নিষ্পাপ মুখটা দেখলাম রে আপ্পি। জানিস, প্রাণটা বেরিয়ে যাচ্ছিল তোকে দেখার জন্য রে। মেহেনুর ধীরে মেহেরাজের হাত সরিয়ে নিজের হাতে নিল। তারপর চোখ বুঝে ওর হাতে নিজের ঠোঁট ছুঁয়ে দিল। অজান্তেই গড়িয়ে পড়ল চোখের জল। জানো, যখন তোমাদের কথা মনে পড়তো, আমার কলিজার টুকরো ভাইয়ার কথা মনে পড়তো, কলিজাটা ছিঁড়ে যেত, কিন্তু কিছুই করতে পারতাম না, কিছুই না। মেহেরুব এবার মেহিনুরের মাথায় হাত রেখে দৃঢ় স্বরে বলল, এখন থেকে আর কষ্ট পেতে হবে না, কারণ এখান থেকে তুই সোজা আমাদের সাথে যাবি। ঠিক তখনই এহসান বেঞ্চ থেকে উঠে পকেটে ফোন রেখে ওদের দিকে এগিয়ে এলো। হাঁটতে হাঁটতে গম্ভীর স্বরে বলল, মেহিনুর এদিকে আয়। এহসানের ডাকে মেহিনুরের বুক ধক করে উঠল। সে জানে না এবার এই মানুষটা কি বলবে, কি করবে। ভাইজানরা এবার কি বলবে। পিছনে ফিরে কিছু বলতে যাবে, তখনই মেহেরুব বলে উঠল, চল, আব্বাকে দেখবি। মেহিনুর দ্বিধায় পড়ে গেল। কার কথা শুনবে সে? একবার তাকায় সামনে দাঁড়িয়ে থাকা এহসানের দিকে, আরেকবার ঘাড় ঘুরিয়ে নিজের ভাইদের দিকে। তার তো আব্বাকে দেখা উচিত, কিন্তু যদি সে এহসানের কথা না শুনে তাহলে কি হবে? এ আজাজিল এবার কি করবে? একমাত্র আল্লাহই জানেন। কিন্তু আল্লাহ ঠিকই ওকে সাহায্য করলেন। মেহেরাজ মেহেরুবের কাঁধে হাত রেখে বলল, মেহেরুবকে চুপ করিয়ে মেহেনুরকে ইশারা করে বলল, তুই শুনে আয়। মেহেনুর নিঃশব্দে মাথা ঝাঁকিয়ে এহসানের দিকে এগিয়ে গেল। ও যেতেই এহসান ওর হাত ধরে একটু দূরে নিয়ে এলো। তারপর সামনে দাঁড়িয়ে গভীর চোখে তাকিয়ে বলল, আমি 1 ঘন্টার মধ্যে আসছি। এই 1 ঘন্টার যা দেখার জন্মের মতো দেখে নে নিজের বাপ ভাইদের।
মেহিনুর হতবাক হয়ে এহসানের দিকে তাকিয়ে রইল। কিছু বলতে গিয়ে কিছু বলল না। এহসান তার এমন তাকানো দেখে কিছু বলে না, বরং নিজের পাঞ্জাবির পকেট থেকে আরেকখানা রুমাল বের করে মেহিনুরের থুতনি আলতো করে ধরে তারপর তার স্মুথ চামড়ার উপর দিয়ে রুমাল বুলিয়ে দেয়। বলে, এবার চোখের জল মুছে দিলাম, আর যেন মুছতে না হয়। মেহিনুরের নিঃশ্বাস আটকে যায়। এহসানের চোখে গভীর কিছু খুঁজে পায়, কিন্তু সেটা কি সে বুঝতে পারে না। মেহিনুর শুধু ঘৃণার দৃষ্টিতে তাকিয়ে থাকে এহসানের দিকে, যেন চোখের সামনে ভেসে উঠছে এক ভয়াবহ দৃশ্য। নিজের আব্বার নিথর দেহ, মুখের ভিতর যেন একটা আগুন জ্বলছে। হাতটা উসকুস করছে এহসানের গালে কয়েকটা চপট আঘাত বসিয়ে দিতে। চিৎকার দিয়ে কাঁদতে ইচ্ছে করছে, কিন্তু পারছে না। এহসান গভীর দৃষ্টিতে কিছুক্ষণ মেহিনুরের দিকে তাকিয়ে থাকে, তারপর ধীরে ধীরে তার মুখটা কাছে নিয়ে আসে। মেহিনুর সঙ্গে সঙ্গে মুখ কুঁচকে নেয়, চোখে মুখে স্পষ্ট ঘৃণার ছাপ ফুটে ওঠে। এহসান হঠাৎ করেই তার নরম গালের উপর নিজের ঠোঁট ছুঁয়ে দেয়। মেহিনুরের পুরো শরীর রাগে জ্বলে ওঠে, বুকের ভেতর যেন আগ্নেয়গিরি ধূমায়িত হচ্ছে। তবে সে নিজেকে সামলে নেয়, দাঁতে দাঁত চেপে 2 হাত মুষ্টিবদ্ধ করে। এহসান সরে যেতে যেতে হুমকির সুরে বলে, কোনো চালাকি করতে যাস না, আশেপাশে সব আমার লোক, আমি 1 ঘন্টার মধ্যে আসছি। তারপর ধীর পায়ে করিডোর দিয়ে চলে যায়। এহসানের চলে যাওয়ার পর কিছুক্ষণ নিথর দাঁড়িয়ে থাকে মেহিনুর, তারপর ধীর পায়ে ভাইদের দিকে এগিয়ে আসে। মেহিনুর আসতেই মেহেরুব মুখে তীব্র ক্ষোভ নিয়ে বলে, কি বলেছ ওই কুত্তার বাচ্চা? মেহিনুর দীর্ঘশ্বাস ফেলে, চোখে মুখে বিষণ্ণতা এনে শান্ত কণ্ঠে বলে, 1 ঘন্টার জন্য তোমাদের কাছে রেখে গেছে। মেহেরাজের কপালে রগ ফুলে ওঠে, ঠান্ডা অথচ দৃঢ় গলায় বলে, 1 ঘন্টা নয়, মনে করো সারা জীবনের জন্য রেখে গেছে। মেহিনুর অবাক হয়ে বড় ভাইয়ের দিকে তাকায়, গলা ধরে আসে তার, অসহায় স্বরে বলে, ভাইজান একটা কথা বলি তোমাদের। মেহেরুব বোনের মাথায় হাত বুলিয়ে আদর করে। একটা কেন, 1000টা বল। মেহিনুর মেহেরুবের হাত শক্ত করে ধরে, নিজের হাতের মুঠোয় পুরে ফিসফিস করে বলে, ভাইজান আমি আর ওই বাড়িতে যেতে চাই না, আমি তোমাদের সাথে যেতে চাই, পারবে আমায় নিয়ে যেতে? নিজের ছোট্ট বোনের এমন আকুতি শুনে 2 ভাইয়ের বুকের ভেতর মোচড় দিয়ে ওঠে। মেহেরাজ ও মেহেরুব ওকে নিজেদের 2 হাতে আগলে ধরে বলে, হ্যাঁ হ্যাঁ, তুই আমাদের সাথেই থাকবি, আর যেতে হবে না ওই পশুর কাছে। ইনশাল্লাহ তোকে আমরা নিয়ে যাব। মেহিনুর ঢুকরে কেঁদে ওঠে। ভাইয়া, ওর আশেপাশে অনেক লোক, কিভাবে যাব আমি? মেহেরুব ধীর গলায় বলে, ওদের সামনেই যাবি, ও আসলে পরিষ্কার বলে দিবি যে তুই ওর সাথে যাবি না, বাকি আমরা সামনে নেব। ভাইদের কথায় কিছুটা আশ্বাস পায় মেহিনুর। এরপর অস্ফুট স্বরে বলে, আমি আব্বাকে দেখতে চাই। এবার আর মেহেরাজ বাধা দেয় না, ওকে নিয়ে কেবিনে প্রবেশ করে। কেবিনে প্রবেশ করতেই মেহিনুর স্পষ্ট দেখতে পায় ওর আব্বার নিথর দেহ হাসপাতালের বিছানায় পড়ে আছে, নিস্তেজ, জ্ঞান শূন্য, প্রাণহীন। বুকের ভেতর একরাশ কষ্ট দলা পাকিয়ে ওঠে। ওর আব্বার হাতে স্যালাইনের ক্যানোলা লাগানো, মুখে অক্সিজেন মাস্ক, নিঃশ্বাস চলছে কিন্তু প্রাণ যেন নেই। মেহিনুর চোখের পলক না ফেলে আব্বার দিকে তাকিয়ে থাকে, তারপর কোনো দিকে না তাকিয়ে দৌড় দিয়ে বিছানার পাশে বসে পড়ে। আব্বার হাত শক্ত করে ধরে ফেলে, গলা শুকিয়ে আসে কিন্তু কান্নার বাঁধ ভাঙে না। হঠাৎ ওর কণ্ঠ ফেটে পড়ে, বলে, আব্বা উঠুন প্লিজ, একবার শুধু। আম্মাজান এসেছেন, আপনার আম্মাজান, একবার শুধু বলুন আম্মা, আমায় একটা সূরা তেলাওয়াত করে শোনাও, শুধু একবার বলুন আব্বা। আপনার আম্মাকে দেখুন, দেখুন তো আপনার আম্মাজান এসেছি, দয়া করে কথা বলুন আব্বা। চোখ দিয়ে অনবরত পানি গড়িয়ে পড়ছে, হাত কাঁপছে। আমার আব্বা, একটা কথা বলুন, খুব রাগ হলে রাগ করুন, শাস্তি দিন, কিন্তু কথা বলুন, আমি নীরবতা সহ্য করতে পারছি না। কিন্তু হাসপাতালের সাদা বিছানায় শুয়ে থাকা মানুষটা একদম নিস্তেজ, কোনো সাড়া নেই। মেহেনুর তখন কেঁদে ওঠে, বুক চাপড়ে বিলাপ করতে থাকে। মেহেরাজ আর মেহেরুব অনেক কষ্টে ওকে ধরে টেনে বাইরে নিয়ে আসে, কারণ ওর মধ্যে কোনো হুঁশ নেই। সে এভাবে ভেঙে পড়লে পরিস্থিতি আরো ভয়াবহ হবে। মেহেরাজ শক্ত করে ওকে জড়িয়ে ধরে, কপালে চুমু খেয়ে শান্ত গলায় বলে, শান্ত হ মেহনুর, আব্বা জ্ঞান হারিয়েছেন, কথা বলতে পারবেন না। আল্লাহ চাইলে শুধু উনি কথা বলতে পারবেন। কিন্তু মেহিনুর শান্ত হতে পারে না। ও মেহেরাজকে শক্ত করে আঁকড়ে ধরে চিৎকার করে কাঁদতে থাকে। সব হয়েছে ওই অমানুষ এহসানের জন্য। কতটা নিকৃষ্ট, কতটা জানোয়ার সে। সে আমার উপর, আমার নিজের উপর ঘৃণা লাগছে।
ঘৃণা লাগছে যে আমি ওই মানুষটার অধীনে। ওর কণ্ঠ রাগ আর যন্ত্রণায় থরথর করছে। ভাইজান, আমায় মেরে ফেলো, আমি এই যন্ত্রণা সহ্য করতে পারছি না। আমি কলঙ্কিত হয়ে বাঁচতে চাই না, এই সুন্দর দুনিয়ায় আমি থাকতে চাই না। নিজের বোনের এমন অসহায় আহাজারি শুনে মেহেরাজ আর মেহেরুব নিজেদের কান্না ঠোঁট চেপে আটকে রাখে। তাদের ছোট্ট পরিচয় কতটা ধৈর্যশীল তা তারা জানে, অথচ আজ সেই ধৈর্য চরম পর্যায়ে পৌঁছে গেছে। তাই এত আহাজারি করছে, এত কষ্টে ভেঙে পড়ছে। মেহেনুর আবার ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলে, আমি চাচাদের দেখতে চাই। মেহেরুব ওর মাথায় হাত বুলিয়ে শান্ত করার চেষ্টা করে, তারপর বলে, আচ্ছা চল। ওরা মেহিনুরের 2 হাত শক্ত করে ধরে চাচাদের কেবিনের দরজার সামনে নিয়ে যায়, কিন্তু ভেতরে ঢুকতে দেয় না। মেহিনুর অনেক অনুরোধ করে আকুতি জানায়, কিন্তু মেহেরাজ কঠোর থাকে, কারণ ও জানে মেহিনুর ভেতরে গেলে কান্নায় ভেঙে পড়বে, আর ওদের চাচারাও তখন ভেঙে পড়বেন। তখন সামলানো আরও কঠিন হয়ে যাবে। হাসপাতালের বেঞ্চে নিথর হয়ে বসে আছে মেহিনুর, আর তার 2 ভাই মেহেরাজ ও মেহেরুব মাথা রেখে বসে আছে ওর কাঁধে। দুজনেই টিপে টিপে চোখে জল ফেলছে। বুকের গভীরে জমে থাকা যন্ত্রণাকে চেপে ধরে আছে, যেন একটা শব্দও বের না হয়। মেহনুর ওদের গালে হাত রাখে, স্নেহ ভরে চোখের জল মুছে দিয়ে নরম গলায় বলে, তোমরা কাঁদছো আর আমায় বলছো না কাঁদতে? তোমরা কাঁদলে আমি কিভাবে নিজেকে ঠিক রাখবো বলো তো? মেহনুরের কথায় মেহেরাজ আর মেহেরুব এক দীর্ঘশ্বাস ফেলে, কিন্তু কাঁধ থেকে মাথা সরায় না, যেন ওদের একমাত্র আশ্রয় এই মুহূর্তে ওদের বোনের উষ্ণতা। একটু নড়েচড়ে বসে মেহনুর মেহেরাজের দিকে তাকিয়ে প্রশ্ন করে, ভাইজান, তুমি এখানে কিভাবে এলে? কবে এলে? মেহেরাজ দম নিয়ে বলে, শ্বাসকষ্ট বেড়ে গেছিল, হাসপাতালে ভর্তি ছিলাম। তখন সিনিয়র ডাক্তাররা আমাকে কয়েকদিনের ছুটি দিল। সুস্থ হতেই দেশে ফেরার টিকিট কাটলাম। কিন্তু দেখ, কেমন আজব ব্যাপার, বাড়ি যেতে পারলাম না, উল্টে হাসপাতালে ছুটতে হলো। এসে দেখি আব্বা আর চাচারা। আর এখানে এসে অনেক কষ্টে অনুমতি নিলাম হাসপাতালে কর্তৃপক্ষ থেকে। তারপর আব্বার চিকিৎসা শুরু করলাম। মেহেনুর চোখের জল মুছে ফেলে, ওর ঠোঁট কাঁপে, কণ্ঠ কেঁপে যায়। মনে আছে ভাইজান, যেদিন তুমি বিদেশে গেলে সেদিন আব্বা আর চাচারা বুক ফুলিয়ে বলেছিল নিজেদের এক ছেলেকে ডাক্তার বানাচ্ছি, যাতে রক্তাক্ত হলে নিজের ছেলের কাছ থেকে সেবা পাই। মেহেরাজের অন্তরটা আবেগে ভেসে যায়। বুকের ভেতরে এক অজানা শূন্যতা, এক চাপা কষ্টের স্রোত বয়ে যায়। চোখের জল গড়িয়ে পড়ে গাল বেয়ে। মেহেরুব ক্লান্ত, ভীষণ ক্লান্ত। এত কিছু সহ্য করার মতো শক্তি যেন আর অবশিষ্ট নেই। নিজের বোনের কাঁধে মাথা রেখে অজান্তেই চোখ বুঝে আসে। মেহিনুর এক পলক ছোট ভাইয়ের দিকে তাকিয়ে থাকে, তার নরম শ্বাসের ওঠানামা অনুভব করে। তারপর ধীরে ধীরে ডান হাতখানা মেহেরুবের মাথায় বুলিয়ে দিতে দিতে মেহেরাজের দিকে তাকিয়ে বলে, জানো ভাইজান, আমার ছোট ভাইজানকে ওই পশুটা কত নির্মমভাবে মেরেছিল। ও চেয়েছিল আমি রাজি হই, ওর কুৎসিত খেলায় নিজেকে সঁপে দেই। তাই আমার ছোট ভাইজানের জানের বদলে আমাকে নিজের করে নিতে চেয়েছিল। বোনের কণ্ঠে এমন অসহায়তা শুনে মেহেরাজ মেহনুরের বা হাত শক্ত করে ধরে ফেলে, গলায় কঠিন প্রতিজ্ঞার সুর। এমন কিছু আর কখনো হবে না ইনশাল্লাহ। তোকে আমরা নিয়ে যাব আমাদের সাথে, আল্লাহ আমাদের ওপর রহম করবেন। তারপরই করিডোরে পায়ের শব্দ। এহসান। মেহনুর আতঙ্কে কেঁপে ওঠে, বুকের ভেতর ঢিপ ঢিপ শব্দ বাড়তে থাকে। এহসান এখানে এসে গেছে, এখন সে জানে এই লোকটা এক্ষুনি তার ভাইদের বুক থেকে তাকে ছিনিয়ে নেবে, কিন্তু সে যেতে চায় না। সে তার ভাইজানদের বুকেই আশ্রয় চায়। এহসান ধীর পায়ে নিজের পরনের চাদরখানা কাঁধে তুলে নিতে নিতে এগিয়ে এসে ওদের সামনে এসে দাঁড়ায়। চোখে সেই ঠান্ডা নির্মম দৃষ্টি, কণ্ঠেও বরফ শীতলতা নিয়ে বলে, মেহনুর চলে আয়, সময় ফুরিয়ে এসেছে। মেহনুর থমকে যায়, তার ঠোঁট শুকিয়ে আসে, বুকের ভেতর মোচড় দিয়ে ওঠে, কিন্তু কেউ কিছু বলে না। মেহেরাজ ধীরে ধীরে মেহনুরের হাত শক্ত করে ধরে, তারপর মেহনুরের কাঁধে শক্ত করে মাথা রেখে বসে থাকে, যেন কোনোভাবেই তাকে ছাড়বে না। এহসান বিরক্ত হয়, এবার কণ্ঠে স্পষ্ট বিরক্তি নিয়ে বলে, মেহনুর, এসব নাটক এখন ভালো লাগছে না, তাড়াতাড়ি উঠে আয়, বাড়ি যেতে হবে। মেহেরাজ এবার আর ধৈর্য ধরে রাখতে পারে না, সাপের ফনা তোলা রূপে উঠে দাঁড়ায়, চোখে আগুন, কণ্ঠে বজ্রধ্বনি বলে, আমার বোন কোথাও যাবে না। এহসান মুচকি হাসে, সে অদ্ভুত তাচ্ছিলের হাসি দিয়ে বলে, মেহেরাজ বাবা, এত বন বন করিস না, এখন সে শুধু আমার, আমি আমার নারীকে নিতে এসেছি।
মেহেনুরের ভেতর শিউরে উঠে ভয়। আল্লাহই ভালো জানেন এখন কি হতে যাচ্ছে। আল্লাহ না করুন এই লোকটা তার ভাইজানদের কিছু করে বসে। শব্দের অভিঘাতে মেহেরুবের ঘুম ভেঙে যায়। সে ধীরে ধীরে মাথা তুলে উঠে দাঁড়ায়। মেহেরুবকে উঠে দাঁড়াতে দেখে মেহেনুর আর দেরি করে না। সে তড়িঘড়ি করে মেহেরুবের হাত জড়িয়ে ফেলে। সে জানে তার ভাইজান ধৈর্যশীল, সে পরিস্থিতি বোঝে তারপর কথা বলে। কিন্তু তার ছোট ভাইজান ও গরম মেজাজি, কখন কি করে বসে নিজেও হয়তো জানে না। মেহেরাজ মাথা উঁচু করে, দৃঢ় কণ্ঠে উত্তরে বলে, তোমার নারী তোমার সাথে যাবে না, এহসান তালুকদার, তাই ওর আশা তুমি ছেড়ে দাও। এহসান মেহেরাজের কথায় মেহিনুরের দিকে ছোট ছোট চোখে তাকায়, তারপর শান্ত গলায় বলে, সত্যি কি তাই? তুমি তুমি নাকি আমার সাথে যেতে চাও না জান? জান এ কথা মেহিনুরের কানে শুলের মতো বিঁধে যায়। এই পাপিষ্ট পুরুষের কথা সে তার ভাইজানের সামনে এমনভাবে সম্বোধন করছে যা তার সমস্ত অন্তরকে তছনছ করে দেয়। মেহিনুর মেহেরুবের পিঠের পিছনে আড়াল হয়ে ধীরে ধীরে বলে, আমি যাব না আপনার সাথে। এহসান এক তাচ্ছিল্য হাসি দিয়ে বলে, তুইও তো হয়ে গেছিস তোর বাপ চাচার মতো মির্জাফর। কই হাসপাতাল আসার আগে তো বলেছিলি আমাকে একবার এদের দেখাতে নিয়ে আসবি, যার জন্য তুই সারা জীবন আমার দাসী হয়ে থাকবি। এখন পাল্টি খাচ্ছিস। এহসান আবার মেহিনুরের দিকে তাকিয়ে দাঁত চেপে বলে, নিজের ভাইদেরও যদি বাপের মতো আত্মরা অবস্থায় দেখতে না চাস তো চুপচাপ চলে যাও, বেয়াদ্দব বান্দি। মেহিনুর এহসানের এমন হুমকিতে ভয় তো পায়, কিন্তু তা সত্ত্বেও সে মেহেরুবের পিছন থেকে বেরিয়ে এসে জোর গলায় বলে, আমি যাব না, আপনি কি করবেন করে নিন, যাব না আমি। এহসান মৃদু হেসে বলে, অনেক সাহস বেড়ে গেছে না এই কয়েক মুহূর্তেই? মেহেরুব দাঁত চেপে বলে, হ্যাঁ বেড়ে গেছে, কি করবি তুই? এহসান রাগে চোখে আগুন নিয়ে মেহেরুবের দিকে তাকিয়ে বলে, বেয়াদবি করিস না মেহরুব, চাচা হই আমি তোর, আর সাথে তোর বোনের হবু বাচ্চার বাপ, তাই চুপচাপ তোর বোনকে আমার হাতে তুলে দে। এহসান এমন কথা বলার সাথে সাথে মেহেরাজ, মেহেরুব এবং মেহিনুর তিনজনেরই দম বন্ধ হয়ে আসে, যেন আকাশ থেকে পড়ে যাচ্ছিল ওরা। মেহেরুব আর মেহেরাজ একে অপরকে একে একে চেয়ে থাকে। গলায় কোনো শব্দ বের হয় না, যেন দুনিয়ার সমস্ত শান্তি হারিয়ে গেছে। মেহেরুব মেহিনুরের দিকে তাকিয়ে অস্পষ্ট গলায় বলে, তুই মা হতে? মেহিনুর থমকে যায়, একেবারে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। এমন পরিস্থিতিতে সে কি বলবে কিছুই খুঁজে পায় না। এহসান এত বড় মিথ্যা কিভাবে বলল সে এখনো ঠিক মতো বুঝে উঠতে পারছে না। গলায় শব্দ আটকে আসে, তবে সে নিঃশব্দে বলে, এই এই লোক এই সব সব মিথ্যা বলছে ভাইজান। এহসান মেহিনুরের কথায় তাচ্ছিলের হাসি দিয়ে বলে, শুনো, এখন এত নাটক না করে চলে এসো। এই সময় তোমার বেশি জেদ করা উচিত নয়। আমার বাচ্চার আম্মা, তাড়াতাড়ি আমার বুকে চলে এসো। তখন মেহেরাজ বলে উঠল, পাগল ভেবেছো? 2 দিন হলো না বিয়ে করেছি, আর বাচ্চা আসবে কোথা থেকে? এহসান মেহেরাজের কথা শুনে মুচকি হেসে বলল, বাবা মেহেরাজ, তোমার বোনের বাচ্চার বাপের পুরুষত্ব একটু বেশি ফাস্ট, বুঝলে? এহসানের এমন কথায় মেহিনুরের কান গলে যাচ্ছে। যে এতটা নির্লজ্জ এই পুরুষ এহসান আর কিছু বলতে যাবে, তখনই মেহিনুর নিজের 2 হাত দিয়ে কান চেপে ধরে চিৎকার করে উঠল, ছি ছি, বন্ধ করুন, বন্ধ করুন এমন নির্লজ্জ কথাবার্তা। মেহিনুরকে মেহেরুব নিজের বাঁ হাত দিয়ে বুকে আগলে ধরে কাঠ গলায় বলে, বাচ্চা হলে হোক, আমার বোন আমাদের সাথেই থাকবে। এহসান অবাক হয়ে বিকৃত গলায় বলল, বাচ্চার বাপ আমি, বাচ্চা আমার, বাচ্চার মাও আমার, আর ওরা থাকবে কি না তোদেরাও তাই? এ কেমন যুক্তি শোনালি বাবা? মেহরুব, তুই আমায়? মেহিনুর এহসানের এমন মিথ্যা নির্লজ্জ কথা শুনে দাঁত চেপে বলে, যাব না আমি আপনার সাথে, যাব না তো যাব না। মেহিনুরের এমন তেরা কথা শুনে এহসানের চোখে রাগ জ্বলে ওঠে। এক ঝটকায় পাঞ্জাবের ভেতর থেকে পিস্তল বের করে সে মেহেরাজের মাথার দিকে সোজা তাক করে। এমন পরিস্থিতি দেখে মেহিনুর চিৎকার করতে গিয়েও আতঙ্কে শব্দ বের করতে পারল না। তখনই এহসান পিস্তলের ট্রিগারে আঙ্গুল রেখে মেহিনুরের দিকে তাকিয়ে হেসে বলে, চালিয়ে দেই? তারপর কিছুক্ষণ চুপ থেকে আরো গভীর এক হাসি দিয়ে বলে, যদি এখন না আসিস আমার বুকে, তাহলে তোর ভাইদের রক্ত দিয়ে গোসল করাবো আমি এহসান তোকে। এহসানের কথায় মেহিনুর দিশেহারা হয়ে কাঁদো কাঁদো গলায় মিনতি সুরে বলে, ভাইজানদের কিছু করবেন না দয়া করে। কিন্তু মেহিনুর বাক্য শেষ করার আগেই মেহেরুব নিজের পিস্তল বের করে এহসানের দিকে তাক করে, দাঁত চেপে বলে, আমার বোনকে ত্যাগ করে দে এহসান, না হলে তোর রক্তে গোসল করাবো আমি মেহরুব।
এহসান অট্ট হাসিতে ফেটে পড়ে বলে। বাহ, গুলি খাওয়ার খুব শখ বুঝি। তাহলে পিছনে একবার তাকিয়ে দেখ বাবা। এহসানের এমন কথায় মেহেরুব আর মেহিনুর একসঙ্গে পিছনে তাকায়। সঙ্গে সঙ্গে মেহিনুরের নিঃশ্বাস আটকে আসে। 3 জন কালো পোশাক পরিহিত নারী দেহরক্ষী স্নাইপার রাইফেল তাক করে রেখেছে তার 2 ভাইয়ের দিকে। আল্লাহ, এখন কি হবে যদি ওরা গুলি চালিয়ে দেয়? না, এমন হতে দেওয়া যাবে না। মেহেনুর আর দেরি না করে এক ঝটকায় এহসানের কাছে চলে আসে। কাপা গলায় মিনতি করতে থাকে। সব সরান, আমি যাচ্ছি, দয়া করে পিস্তল নামান। এহসান মুচকি হেসে পিস্তল পকেটে রেখে দিল। মেহেরুব হেরে গিয়ে দীর্ঘশ্বাস ফেলল, পিস্তল নামিয়ে নেয়। এতক্ষণ চুপ থাকা মেহেরাজ তখন বলে ওঠে, আমার মেহনুর কোথাও যাবে না। মেহনুর, তুই ফিরে আয়। কিন্তু এহসান ওর কথায় কর্ণপাত করল না। এক ঝটকায় মেহিনুরকে কোলে তুলে নিল এবং গম্ভীর কণ্ঠে বলল, আমার মৃত্যুর আগ অবধি এই নারী থাকবে শুধু আমার অধীনে। এই নারী গেঁধে রয়েছে এই এহসান তালুকদারের আত্মা রাখলে। এহসান ওদের এমন হুমকি দিয়ে মেহিনুরকে বুকে চেপে ধরে হাঁটতে শুরু করে। আর মেহিনুর একবার দুবার করে অনেক কষ্টে এহসানের বুক থেকে উকি দিয়ে পিছন ফিরে তাকায়। তার ভাইজানদের পানি বুকটা ছিঁড়ে যাচ্ছে, কিন্তু আফসোস কিছু করতে পারছে না। তার 2 ভাই স্থবির হয়ে দাঁড়িয়ে আছে, চোখে নীরব কষ্ট। করিডোর পেরিয়ে এহসান ওকে নিচু গলায় বলে, মুখের উপর নিকাব টেনে নে। মেহিনুর ক্ষীণ স্বরে বলে, নিকাব ওখানে কোথাও পড়ে গেছে। এহসান দীর্ঘশ্বাস ফেলে বলল, তাহলে আমার গলায় মুখ গুজে মুখ লুকিয়ে নে। এখানে অনেক হারাম পুরুষ আছে। মেহিনুরের ভিতরটা মোচড় দিয়ে উঠল। এই পুরুষের বুকেই তাকে মুখ লুকাতে হলো, তাও এই মুহূর্তে। কিন্তু এখন কিছু করার নেই। সে ধীরে ধীরে হাত বাড়িয়ে এহসানের গলা জড়িয়ে ধরল এবং নিজের মুখ গুজে দিল এহসানের উষ্ণ ঘাড়ে। এহসান চোখ বন্ধ করে কয়েক মুহূর্ত দাঁড়িয়ে রইল, যেন নিজের নারীর উষ্ণতা অনুভব করতে পারে। তারপর ধীর পায়ে সামনের দিকে হাঁটতে শুরু করলো। এদিকে মেহিনুর আতঙ্কে, ক্ষোভে, ঘৃণায় কুঁকড়ে উঠছে। অথচ এর মাঝেও এহসানের শরীর থেকে বেরোনো এক অদ্ভুত মাতাল করা গন্ধ তার মনে অস্থিরতা ছড়িয়ে দিচ্ছে। এই গন্ধ পাগল করে দিচ্ছে তাকে। এহসানের গলায় মুখ লুকিয়ে থাকে মেহিনুর, আর এহসান ইচ্ছে করেই ধীর পায়ে এগিয়ে যায়, যেন এই উষ্ণতা ধরে রাখতে পারে আরো কিছুক্ষণ। তার শক্ত বাহুতে আবদ্ধ মেহিনুর দুঃসহ পরিস্থিতির ভারে জর্জরিত, তবু বাধ্য হয়েই পড়ে আছে তার বুকে। সময়ের মতো পথও ফুরিয়ে আসে। এহসানের নিজের নারীর উষ্ণতা পাওয়ার মুহূর্ত শেষ হয়ে যায়। ঠিক তেমনি মেহিনুরের সামান্যতম স্বস্তির সময়ও শেষ হয়। এহসান অতি যত্নে মেহিনুরকে গাড়ির ভেতরে বসিয়ে দরজা আটকে দেয়। তারপর ধীরে ধীরে নিজেও উঠে বসে পাশে। গাড়ির ইঞ্জিন চালু হওয়ার শব্দ কানে আসতেই এক পলক মেহিনুরের দিকে তাকায় এহসান। তার পাশে বসে থাকা মেহিনুর নিস্তব্ধ, অনড় চোখের দৃষ্টি গাড়ির সামনে স্থির হয়ে আছে, যেন হারিয়ে গেছে অন্য কোথাও। হয়তো তার ফেলে আসা আপন জনদের কাছে, হয়তো এক অনিশ্চিত ভবিষ্যতের গভীরে। গাড়ি স্টার্ট দিতে এহসান মৃদু হেসে বলে, আজ যে কাণ্ড ঘটিয়েছিস, এরপর আর আমায় কিছু বলিস আর কিছু চাস আমার কাছে, তখন দেখবি কি করি তোর আমি। মেহিনুর দাঁত চেপে এহসানের দিকে তাকিয়ে ঝাঁঝালো কণ্ঠে বলে, আপনার মতো মানুষের কাছ থেকে আমি কোনো দিন এমন কিছু চাইবো? এতটা খারাপ দিন আমার জীবনে না আসুক। এহসান হাসে না, রেগেও যায় না, বরং এক হাত স্টিয়ারিং এ রেখে অন্য হাতে গাড়ির এক পাশে থাকা প্যাকেট থেকে একটা জুসের বোতল বের করে মেহিনুরের দিকে বাড়িয়ে দিয়ে বলে, এই নে, খেয়ে নে, আর প্রস্তুত থাক কথা না রাখার শাস্তির জন্য, বেয়াদ্দব নারী। মেহিনুর অবাক হয়ে যায়। এখন তার সত্যিই প্রচণ্ড তৃষ্ণা পেয়েছে। ভেবেছিল পানি চাইবে, কিন্তু এই পুরুষ কিভাবে বুঝলো? সে কোনো কথা না বলে এহসানের হাত থেকে জুসের বোতল নিয়ে বিসমিল্লাহ বলে কয়েক চুমুক দেয়। জুস শেষ করিয়ে একরাশ তাচ্ছিল্য নিয়ে বলে, এখন কি শাস্তি দিবেন? নিশ্চয়ই নিকৃষ্টভাবে মেরে ফেলবেন। এহসান এক পলক তাকায়, ফের গাড়ির দিকে মনোযোগ দিয়ে বলে, মেরে ফেলবো কিনা খেয়ে ফেলবো তা বাড়ি গিয়েই দেখতে পারবি, বেয়াদ্দব বান্দি। মেহিনুর এবার চুপ হয়ে যায়, মনে মনে আল্লাহর নাম নিচ্ছে। সে জানে না এহসান আর কি কি করতে পারে। নিজের বাপ ভাইয়ের কঠোর মুখগুলোর কথা মনে পড়ছে। ইচ্ছে করছে এক দৌড়ে ভাইজানদের বুকে মাথা গুজে কাঁদতে, কিন্তু জানে সেটা আর কখনো সম্ভব নয়। হঠাৎ এহসান গাড়ির গতি বাড়িয়ে দেয়। মেহিনুর আতঙ্কে চিৎকার করে বলে, আপনি কি করছেন? মেরে ফেলবেন নাকি অ্যাক্সিডেন্ট করে? এহসান মুচকি হেসে বলে, তোর সাহসের সাথে গলাও তো বেশ বড় হয়ে গেছে, দাঁড়া একবার বাড়ি যাই।
এহসানের কথাই মেহনুর ক্ষেপে উঠে বলে। বাড়ি গিয়ে কি করবেন? এত নাটক করছেন যে। এহসান এবার গাড়ির গতি কমিয়ে মৃদু হাসে, তারপর ঠান্ডা কণ্ঠে বলে, বাড়ি গিয়ে তোকে মা বানানোর প্রস্তুতি নেব। আমার সন্তানের জননী হবি তুই, এই এহসান তালুকদারের সন্তানের জন্মদাত্রী জননী। এহসানের কথায় এবার মেহনুর আর ভয় পায় না, উল্টো তাচ্ছিলের হাসি দিয়ে বলে। স্বপ্ন দেখতে থাকুন, স্বপ্ন। এহসান একবার মেহনুরের দিকে তাকিয়ে আবার গাড়ির পেছনে এক ঝলক দৃষ্টি বুলিয়ে নিয়ে বলে, তাহলে প্রস্তুতি বাড়িতে না নিয়ে গাড়িতেই নিয়ে নিব নাকি? বল বেয়াদ্দপ নারী। মেহনুরের গা ঘৃণায় গুলিয়ে ওঠে। একদিকে তার বাবা হাসপাতালের মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, আর অন্যদিকে পরিবারের সবাই অস্থির হয়ে অপেক্ষা করছে। আর এখানে সে এই দানবের পাশে বসে এমন কথা শুনছে। এক নিমিষে কান্না আসছে, কিন্তু সে কাঁদতে পারবে না। দীর্ঘশ্বাস ফেলে নিজেকে শক্ত করে নিয়ে বলে, এই পাপিষ্ঠ আপনার উপর আল্লাহর গজব পড়ুক, গজব। ধ্বংস হয়ে যান আপনি, ধ্বংস। এহসান মুচকি হেসে বলে, ওহে বোকা নারী, একবার তো বলেছি ধ্বংস হয়েছি আমি, তবে পাপে নয়, তোর প্রেমে। মেহনুর এহসানের দিকে তাকিয়ে থাকে, চোখে ঘৃণায় ঝলসে ওঠে। দাঁত চেপে বলে, ঘৃণা করি আপনাকে, শুধু ঘৃণা। এহসান যেন এই কথার জন্যই অপেক্ষা করছিল। সে মুচকি হেসে বলে, ঠিকই বলেছিস, আমি ঘৃণারই যোগ্য, তাই ঘৃণাই করিস বেয়াদ্দপ নারী। মেহনুর এবার চুপসে যায়। তার আর কিছু বলার নেই। কি বা বলবে? কিছু বলার মতো আছে? না, নেই। এই পুরুষকে যাই বলবে, এই পুরুষ তা নিয়েই মজা করবে। মেহেরুব ফুপিয়ে কাঁদছে, কিন্তু মেহেরাজ কাঁদছে না, বরং ধীর স্থির গলায় মেহেরুবকে বলে, আমাদের বোনকে আমাদেরই করতে হবে, কিন্তু কিছুদিন ধৈর্য ধরতে হবে, ঠান্ডা মাথায় খেলতে হবে। মেহেরুব হতভম্ব হয়ে তাকায়। মেহেরাজের চোখ যেন শীতল বরফ। তুই কি মনে করলি মেহরুব, এহসান তালুকদার শুধু বদমেজাজি? না, সে খুবই তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন, তাই ওর সাথে ওর মতো করেই খেলতে হবে। মেহেরুব চোখ মুছে ফেলে। মেহেরাজের কণ্ঠে যে আত্মবিশ্বাস, সেটা শুনে এবার সে একটু হলেও শান্ত হয়। এক সময় পথ ফুরিয়ে আসে। ওরা এসে পৌঁছায় তালুকদার বাড়িতে। বাড়ির গেটে শুধু দারোয়ানই ছিলেন, আর পুরো বাড়ি ঘিরে ছিল নিস্তব্ধতা। সবাই গভীর ঘুমে আচ্ছন্ন, অথচ এখনো সবে 10:30 বাজে। বাড়ির প্রতিটি কোণা যেন গভীর রাতে তলিয়ে গেছে। এক রহস্যময়ী নীরবতা ছড়িয়ে আছে চারপাশে। এহসান মেহনুরকে নিয়ে ঘরে প্রবেশ করে। মেহনুর একবার চোখ বুলিয়ে নেয় পুরো ঘরে। সবকিছু এলোমেলো, এটা সে নিজেই করেছে। রাগের মাথায় এখন গুছিয়ে নেওয়াটাও তারই দায়িত্ব। এহসান বিছানার দিকে এগিয়ে গিয়ে নিজের চাদর শরীর থেকে সরিয়ে রাখে। তার কণ্ঠে ব্যঙ্গের ছোঁয়া। বেয়াদ্দপ বান্তি, ঘর পরিষ্কার কর। কি অবস্থা করেছিস দেখ ঘরের। মেহনুর এক পলক তাকায় তার দিকে, তারপর বিরক্তি আর ঘৃণায় চোখ সরিয়ে নেয়। কোনো জবাব না দিয়ে কাপড় রাখার কক্ষে চলে যায়। উদ্দেশ্য নিজের বোরকা খুলে সবকিছু গোছানো। সে ধীরস্থিরভাবে বোরকা, হাত মোজা, পা মোজা খুলে নেয়। তারপর ওড়না জড়িয়ে ঘর থেকে বেরিয়ে আসে। নিজেকে একেবারে অসহায় মনে হচ্ছে তার। কি পরিস্থিতিতে এসে পড়েছে সে, কিন্তু আর কিছু করার নেই, এখানেই থাকতে হবে। নিজের মনের কষ্ট চেপে ধরে ধীরে ধীরে সবকিছু গুছাতে শুরু করে। এহসান আয়েশ করে বিছানায় বসে মেহনুরের কার্যক্রম লক্ষ্য করছে। কার্যক্রম না বলে বরং বলা যায় সে তো তার নারীকে দেখছে মন ভরে, প্রাণ ভরে, এক অপার তৃষ্ণা নিয়ে। মেহনুর নিখুঁতভাবে সব গুছিয়ে নেয়, শুধু মেঝে ঝাড়ু দেওয়া আর বিছানা ঠিক করা বাকি। সে ক্লান্ত চোখে বিছানার দিকে এগিয়ে আসে। এহসানকে বেহায়ার মতো নিজের পানে তাকিয়ে থাকতে দেখে দাঁত চেপে বলে, উঠুন। এহসান মেহনুরের পানে ঠান্ডা চোখে তাকায়, তারপর এক চিলতে হাসি টেনে বলে, সুন্দর করে কথা বললে কি মুখে ফোসকা পড়ে যাবে? মেহনুর রাগে চোখ বড় করে তাকায়। হ্যাঁ, পড়বে, গজবও পড়বে। এহসান দীর্ঘশ্বাস ফেলে বিছানা থেকে নেমে যেতে যেতে বলে, ইয়া রাব্বে করিম, এমন এক বেয়াদ্দপ বাদ্দি জোটাইলে তুমি আমার কপালে, যার জবান দিয়ে কিনা নিম পাতার তেতো রস ঝরে প্রতি মুহূর্তে মুহূর্তে। এটা বলতে বলতেই সে চলে যায় ব্যালকনির দিকে। উদ্দেশ্য রাতের আকাশের নিচে বসে সূরা আর রহমান তেলাওয়াত করা। এদিকে এহসান চলে যাওয়ার পর মেহনুর বিছানার সব বালিশগুলো সোফায় রেখে দেয়। তারপর সে বিছানার চাদর এক টানে তুলে নিল, যেন তা সুন্দর করে বিছাতে পারে। চাদরটা টানতেই হঠাৎ খট শব্দে কিছু একটা পড়ে যায়। মেহনুরের অসহায়ভাবে হাত পা কাঁপতে থাকে।
তার মনে হয় হয়তো এহসানের মোবাইল সে ফেলে দিয়েছে, কারণ তাড়াহুড়ো করতে গিয়ে কোনো দিকে না দেখে চাদরখানা টেনে তুলেছে। যদি সত্যি ফোন পড়ে থাকে তবে কি হবে? তার সারা শরীরে এক ধরনের অজানা ভয় ছড়িয়ে পড়ে। সে কোনো কিছুই খেয়াল করতে পারে না, শুধুমাত্র ভয়ের সাথে চাদরটা টান দেওয়ার পর যেটা হলো সেটাই তার সমস্ত মনোযোগ আকর্ষণ করছে। এহসান না জানি কি করে এখন। সে ধীর পায়ে মেঝেতে বসে যায়, একটু থমকে গিয়ে বিছানার চাদরটা সরিয়ে নেয়। ততক্ষণে তার শ্বাস কিছুটা স্বাভাবিক হয়, কারণ তার ধারণা ভুল ছিল, এটা মোবাইল নয় বরং একটা আতরের বোতল। এবং সৌভাগ্যবশত এটি ভাঙেনি, আল্লাহর হুকুমে। একটু স্বস্তির শ্বাস ফেলে সে বুকের উপর হাত রাখে এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানায়। এরপর সেদিকে তার দৃষ্টি পড়ে আর সে আতরের বোতলটি হাতে নেয়। বোতলটি অত্যন্ত সুন্দর, সোনালি ধাতব আবরণে মুড়ে দেওয়া আর স্বচ্ছ কাচের মিশ্রণ। তাই মেহিনুর এটি কৌতূহল নিয়েই হাতে তুলে নেয়। বোতলটা হাতে নিতেই মেহিনুর সেই চিরচেনা পাপিষ্ঠ পুরুষের শরীরের ঘ্রাণ অনুভব করে। সে তৎক্ষণাৎ বোতলটি নাকের কাছে ধরে। নাকের কাছে নিতেই তার অবচেতনে মনে হয় সে এহসানের বুকে নাক ডুবিয়ে দিয়েছে। মেহিনুর স্পষ্টভাবে অনুভব করে এটাই এহসানের সেই মন মাতোয়ারা করে তোলা সুগন্ধি। মেহিনুর তার হাতে থাকা আতরের বোতলটি খুঁটিয়ে খুঁটিয়ে দেখে। স্পষ্টভাবে বোতলের গায়ে লেখা থাকে আল হারামাইন মাস্ক আউট। বোতলটি দেখে মেহিনুর বুঝতে পারে এতে রয়েছে অ্যাম্বার, মস্কো এবং উডের সমাহার, যা আমাদের প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত পছন্দের সুগন্ধি। মেহিনুর দ্রুত বোতলটা রেখে আসে কাপড় রাখার কক্ষে। তারপর তাড়াতাড়ি বিছানা গুছিয়ে নেয়। এশার নামাজের সময় হয়ে গেছে। সে কাপড় নিয়ে গোসল করতে বাথরুমে প্রবেশ করে। গোসল শেষে উজু করে বেরিয়ে আসে। তারপর ব্যালকনির দিকে এগিয়ে যায়। উদ্দেশ্য ভেজা চুলের টাওয়াল মেলে দেওয়া। ব্যালকনিতে আসতেই তার চোখ পড়ে এহসানের দিকে। সে একটি চেয়ারে বসে আছে, শূন্য দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছে। আকাশের নক্ষত্রেরা কি তার মতোই একা? মেহিনুর এক পলক তাকায় তার দিকে, তারপর দীর্ঘশ্বাস ফেলে টাওয়ালটা রেলিংয়ে মেলে দেয়। মেহিনুরকে গোসল করতে দেখে এহসান মেহিনুরের পানে ঘাড় ঘুরিয়ে তাকিয়ে বলে, এখন আর কেন করলি গোসল? একটু পর তো করতে হবে, আবারও ফরজ গোসল। এহসানের এমন কথায় মেহিনুর কঠোরভাবে তাকায় ওর পানে, কিন্তু কিছু বলে না। এটা নামাজের সময়, আর কিছু বললেই আবার তর্কাতর্কি শুরু হয়ে যাবে। তার এই মুহূর্তে তর্কাতর্কি একদম ভালো লাগছে না। নিজের বাবা নিয়ে চিন্তায় বিষণ্ণ হয়ে আছে অন্তরাত্মা। মেহিনুর চুপচাপ ঘরে এসে নামাজে দাঁড়ায়। নামাজ শেষে মেহিনুর যায় নামাজে অনেকক্ষণ বসে দোয়া দুরুদ পড়ে। ফের দুই হাত তুলে এই পৃথিবীতে সবচেয়ে আপন যিনি, তার দরবারে দুই হাত তুলে মোনাজাত শুরু করে। ইয়া রব, আপনি ছাড়া আমি অসম্পূর্ণ, আমাকে আপনার সাহায্যে রক্ষা করুন। হে রব, আপনি ছাড়া আমার আর কেউ নেই, আপনিই তো আমার সব কিছু। আমাদের অন্তরের কষ্টগুলো আপনি তো তা জানেন, আমাদের চাওয়া পাওয়া আপনি তো তা বোঝেন। আমি আপনাকে খুব করে চাই, আমার মন কেবল আপনার কাছে ছুটে যেতে চায়। এখানে আমি ভালোভাবে থাকতে পারছি না, আমার হৃদয় কাঁপছে, এবং কেবল আপনি ছাড়া আমার এই কষ্টের কোনো শেষ নেই। আপনি কি আমার এই দুঃখ শুনছেন? আমি আপনার রহমত কামনা করি, আপনি আমার উপর মেহেরবানি করুন। আমি আপনাকে খুব ভালোবাসি, আপনি ছাড়া আমার কোনো গতি নেই মাবুদ। আমার পরিবারকে রক্ষা করুন মাবুদ, আপনি আমার আব্বাকে সুস্থতা দান করুন। মেহিনুর মোনাজাত শেষ করে নিজের চোখের পানি নামাজের হিজাব দিয়ে মুছে নেয়। অতঃপর জায়নামাজ থেকে উঠে যায়। জায়নামাজ গুছিয়ে কাপড় রাখার কক্ষে রেখে আসে। তখনই এহসান ঘরে প্রবেশ করে। মেহিনুরের নামাজ শেষ হতে দেখে এহসান ঘরে প্রবেশ করে। সে ব্যালকনির দরজার সামনে বসে থেকে এতক্ষণ মেহিনুরকে দেখছিল। এহসান মেহিনুরের দিকে এগোতে এগোতে বলে, ইরে আল্লাহর কাছে আমার নামে বদদোয়া দিলি নাকি? মেহিনুর এহসানের প্রাণে ঘৃণার চোখে তাকিয়ে বলে, আমার এতটাও খারাপ দিন আসেনি যে আমি আপনার মতো পাপিষ্ঠ পুরুষকে আমার মোনাজাতের মধ্যে টানবো। এহসান মেহিনুরের এমন কথা শুনে মৃদু হেসে এক ঝটকায় মেহিনুরের সামনে চলে আসে আর বলে, একদিন আসবে, এমন একদিন যেদিন তুই নিজের রবের দরবারে এই পাপিষ্ঠ পুরুষের জন্য দুই হাত তুলে কাঁদবি। মেহিনুর এহসানের এমন কথাই দাঁত চেপে বলে, এমন দিন আমার জীবনে আসার বদলে আমার মৃত্যু আসুক। এহসান মেহিনুরের কথাগুলো শুনে এক পলকও না ভেঙে মেহিনুরের খুব কাছে চলে আসে। এসেই মেহিনুরের দিকে অল্প ঝুঁকে ওর ঠোঁটের উপর নিজের শাহাদাত আঙ্গুল রেখে বলে, এমন বলো না বোকানারি, তুমি যদি মরে যাও তাহলে আমি এহসান বাঁচবো কি নিয়ে? মেহিনুরের চোখে রাগের আগুন জ্বলছে।
এক মুহূর্তের জন্য সে চুপ করে থাকে, তারপর নিজে থেকেই তার ঠোঁটের উপর থেকে এহসানের হাত ঝাড়ি মেরে সরিয়ে দেয়। দৃঢ় কণ্ঠে বলে, আপনার বাঁচার প্রয়োজন নেই এই সুন্দর দুনিয়ায়। আপনার মতো পাপিষ্ঠ আত্মার প্রয়োজন নেই এই পৃথিবীতে। এহসান মেহিনুরের উত্তরে হাসল না, বরং তার দুই হাত বাড়িয়ে মেহিনুরের কোমর শক্ত করে চেপে ধরে। এক দমের মধ্যে মেহিনুরকে নিজের বুকের কাছে নিয়ে আসে। নিজের মাথা মেহিনুরের দিকে ঝুঁকে গিয়ে আবার বলে, আমার প্রয়োজন আছে কিনা এই দুনিয়ার তা আমি জানি না। একটি দীর্ঘ নীরবতা, তারপরে এহসান আরো বলতে শুরু করলো, তবে মেয়ে মনে রাখিস, এই পাপিষ্ঠ পুরুষের তোর খুব প্রয়োজন, কারণ তুই মেহিনুর এই পাপিষ্ঠ পুরুষের এক পবিত্র অস্তিত্ব। মেহিনুর ক্ষোভে ক্ষিপ্ত হয়ে ওঠে, তার গা গুলিয়ে উঠছে। এহসান এই পাপিষ্ঠ পুরুষ তাকে এত গভীরভাবে স্পর্শ করছে। চোখ ও মুখ চিপে কষ্টে চিৎকার করে বলে, ছাড়ুন আমায়, কষ্ট হচ্ছে। কিন্তু এহসান কি আর সে কথা শুনবে? সে আরো শক্ত করে মেহিনুরকে নিজের কাছে টেনে নিল। তার চোখ দুটো মেহিনুরের দিকে গভীরভাবে তাকিয়ে বলে, কষ্ট হলে হোক, তোর দোহনে আমি পড়ি প্রতি মুহূর্তে, তুই না হয় পড়লি আমার দোহনে এই কয়েক মুহূর্ত। মেহিনুর চিৎকার করে বলে, আমার সাথে কেন এমন করছেন? ছাড়ুন, কষ্ট হচ্ছে, এভাবে ধরতে নেই। এহসান মেহিনুরের দিকে আগের মতো শীতলভাবে তাকিয়ে বলে, কেন জান? যখন আমার অবাধ্য হয় তখন মনে থাকে না? এহসান তালুকদারের অবাধ্য হতে নেই। এই বলে এহসান মেহিনুরের কোমর থেকে এক হাত ছাড়িয়ে নেয় এবং মেহিনুরের চুল আলতো করে ধরে। নিজের মুখ মেহিনুরের দিকে এগিয়ে এনে তার অধরখানায় নিজের অধর ডুবিয়ে দেয়। মেহিনুর নিজেকে বাঁচানোর জন্য ছটফট করতে থাকে, কিন্তু এহসান ওর কোমর আরো শক্ত করে পেঁচিয়ে ধরে। মেহিনুর ভীষণ ভয় পেয়ে যায়, ভিতরে শুধু একটা কথাই বারবার উকি দেয়, এহসান যদি নিজের অধিকার তার উপর ফলিয়ে নেয়, সত্যি যদি তার সাথে কোনো কিছু করে নেয়। এহসানের দাড়ির স্পর্শে মেহিনুরের থুতনির নরম চামড়া ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে মনে হচ্ছে। এহসান বারবার মেহিনুরের ঠোঁটে নিজের ঠোঁট আর দাঁত উভয় দ্বারা আঁকড়ে ধরেছে, যার জন্য মেহিনুরের ঠোঁট জ্বালা করছে। মুহূর্তের পর মুহূর্ত কেটে যায়, কিন্তু এহসান মেহিনুরকে ছেড়ে দেয় না। মেহিনুর এলো পাথারি কিল ঘুষে মেরেই যাচ্ছে এহসানের বুকে, কিন্তু তাতেও কাজ হচ্ছে না। একসময় কষ্টে, ঘৃণায়, ব্যথায় মেহিনুরের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। তার আর কিছু করার নেই, কান্না ছাড়া। মেহিনুরের চোখে পানি অনুভব করে এহসান ছেড়ে দেয় মেহিনুরকে। মেহিনুরকে ছেড়ে দিতেই মেহিনুর জোরে জোরে শ্বাস নিতে থাকে, মনে হচ্ছে কেউ প্রাণটা ছিনিয়ে নিয়ে আবার ফেরত দিয়ে গেছে। এতটা স্বস্তির শ্বাস ফেলে মেহিনুর। এহসান মৃদু হেসে মেহিনুরের গালে আলতো করে হাত রেখে ওর চোখের জল মুছে দিতে দিতে বলে, জান, এটা তো একটা ছোট্ট ট্রেলার ছিল, এতেই কেঁদে দিলে? কিছু কান্না রেখে দাও সামনে কাদার জন্য। এহসানের এমন কথা শুনে মেহিনুর জোরে জোরে কাঁদতে থাকে আর বলে, আপনি আমাকে সব দিক দিয়ে কলঙ্কিত করলেন, সব দিক দিয়ে, অন্তত এখন আমার শরীরটাকে তো নিস্তার দিন। এহসান মেহিনুরকে নিজের কাছে টেনে নিয়ে বলে, আমার কলঙ্কে কলঙ্কিত হবে তুমি, তোমার শরীর, এমনকি তোমার অন্তর, তাই তুমি নিস্তার পাবে না আমার বাচ্চার মা। এই বলেই এহসান মেহিনুরকে এক ঝটকায় নিজের কোলে তুলে নেয়। মেহিনুরের তো ভয়ে গলা শুকিয়ে ওঠে। আল্লাহ, এখন কি করবে এই পুরুষ? আল্লাহই জানেন। এহসান নির্পায়ে মেহিনুরকে এনে বিছানায় শুয়ে দেয় অতি যত্ন সহকারে, অতঃপর নিজেও বিছানায় উঠে যায়। মেহিনুর ভয়ে জমে যাচ্ছে, আর জমবেই বা না কেন? এটা তার ইজ্জতের ব্যাপার, এটা তার সম্মানের ব্যাপার। কিন্তু এহসান তার সাথে তেমন কিছুই করে না, শুধু ওকে নিজের বুকের পাশে টেনে নিয়ে জড়িয়ে ধরে ফিসফিসিয়ে বলে, চিন্তা করো না, তোমার অনুমতি ছাড়া আমি তোমাতে মত্ত কখনোই হব না। এহসানের এমন কথায় মেহিনুর নিজের মধ্যে প্রাণ ফিরে পায়। মেহিনুর শুয়ে আছে এহসানের বুকের বাঁ পাশে মাথা রেখে। এহসান নিজের প্রাণপ্রিয় নারীকে বুকে আঁকড়ে ধরে ঠিকই, শান্তির ঘুম ঘুমাচ্ছে, কিন্তু মেহিনুর, তার চোখে ঘুম নেই, আছে শুধু ভয় আর ভয়। নিজের বাবা নিয়ে ভয়, ভেতরে বারবার খাখা করে উঠছে। একটা কথা অন্তরে শুধু ভয় সৃষ্টি করছে, আর তা হলো তার আব্বার জ্ঞান ফিরেছে তো, তার ভাইজানরা নিজেদের সামলিয়ে নিতে পেরেছে তো। এসব ভাবতে ভাবতে প্রহর কেটে যাচ্ছে, কিন্তু মেহিনুরের ভাবনার শেষ আর হচ্ছে না। রাত এখন বাজে 1:10। মেহিনুরের চোখে ঘুম নেই। মেহিনুর মনে মনে ভাবছে, যদি একটাবার ফোন দিয়ে জিজ্ঞেস করতে পারত। তার ছোট ভাইজানের ফোন নাম্বার তো তার মুখস্থ রয়েছে। মেহিনুর অনেকক্ষণ ভেবে সিদ্ধান্ত নেয়
সে এহসানের মোবাইল দিয়েই ফোন দিবে তার ভাইজানকে, কিন্তু কিভাবে দেবে এটা ভেবে তো তার হাত পা কাঁপছে। যদি এহসান বুঝে নেয় তো শেষ, কিন্তু এটাই একমাত্র উপায় নিজের মনকে শান্ত করার। তাই সাত পাঁচ না ভেবে ধীরে ধীরে মাথা তুলে এহসানের বুক থেকে, অতঃপর অতি সাবধানে এহসানের হাত নিজের হাত থেকে সরায় এবং বালিশের নিচে হাত প্রবেশ করে মোবাইল খুঁজতে থাকে, কিন্তু সে মোবাইল পায় না। ভাবতে থাকে হয়তো এহসানের পাঞ্জাবির পকেটে, তাই ধীরে ধীরে এহসানের পাঞ্জাবির পকেটে হাত প্রবেশ করে খুঁজতে থাকে মোবাইল, কিন্তু আফসোস তা সে পায় না। মেহনুর হতাশ হয় না, হাল না ছেড়ে এহসানের বুকের উপর দিয়ে উকি দিয়ে বালিশের ডান পাশে হাত দিয়ে ফোন খুঁজতে থাকে, আর ভাগ্যক্রমে মোবাইল পেয়ে যায়। মোবাইল হাতে নিয়ে মেহনুর শান্তির নিঃশ্বাস ফেলে, কিন্তু আবারও বিভ্রান্তিতে পড়ে যায়। মোবাইল লক করা, এখন কি করবে? মোবাইলটা হাতে নিয়ে এপিট ওপিট দেখে। এটা যে অনেক দামি ফোন তা মেহনুর ভালো করেই জানে, কারণ এই একই ফোন মানে স্যামসাং গ্যালাক্সি S23 আলট্রা তার ছোট মেহরুব ভাইজানও ব্যবহার করে। মেহনুর ধীরে ধীরে এহসানের হাত ডান নিজের হাতের মুঠোয় নিয়ে নেয়, কিন্তু বারবারই ওর হাত কাঁপছে। নিজেকে অনেক কষ্টে সামলিয়ে মেহনুর কাঁপা কাঁপা হাতে স্ক্রিনের নিচে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারে এহসানের শাহাদাত আঙ্গুল বার কয়েকবার ছোঁয়ায়। এত বড় একটা সাহসের কাজ করতে গিয়ে কলিজার পানি শুকিয়ে আসছে ওর। মনে এটাই হচ্ছে যদি এহসান বুঝে নেয় তো সে শেষ। তো যাই হোক, ওর কষ্ট সফল হয়, মোবাইল আনলক হয়। মেহনুর দীর্ঘশ্বাস ফেলে নিজেকে সামলে নেয়, অতঃপর এহসানের দিকে এক পলক তাকিয়ে ধীরে ধীরে ফোন নিয়ে বিছানা থেকে উঠে ব্যালকনিতে চলে আসে। মেহনুর উঠে যেতেই এহসান চোখ খুলে দীর্ঘশ্বাস ফেলে নিজের ঠোঁট চেপে হাসতে থাকে। বোকা মেহনুর কি করে বুঝবে যখন সে এহসানের বুক থেকে মাথা তুলেছে তখনই এহসানের ঘুম ভেঙে গেছে। সে তো মেহনুর ঠিক কি কি করতে পারে সেটাই চোখ বুঝে এতক্ষণ আজ করছিল। এহসান মৃদু হাসতে হাসতে নিজেই নিজেকে বলে, এহসান তালুকদার, তুমি যতটা মারাত্মক চালাক ঠিক ততটা মারাত্মক বোকা তোমার নারী। এহসান দীর্ঘশ্বাস ফেলে ব্যালকনির দিকে তাকিয়ে বলে, তুমি ভীষণ বোকা আমার প্রাণ, তুমি আমার বোকা ফুল, তুমি আমার স্নিগ্ধ বোকা ফুল। এদিকে মেহনুর মেহরুবের ফোনে কয়েকবার ফোন করে, কিন্তু মেহরুব ফোন তোলে না। তবে অনেকবার ফোন করার পর মেহরুব ফোন তোলে। মেহরুব ভয়াবহ এক চিৎকার করে বলে, ফোন কেটে দিচ্ছি তো, এত রাতে ফোন কেন বারবার দিচ্ছেন? মেহনুর মেহরুবের এমন ধমক শুনে কিছুটা ভড়কে যায়, তবে গিলে এসে আস্তে করে বলে, ভাইজান আমি মেহেরুন। নিজের ছোট্ট পরীর গলা শুনে যেন নিজের মধ্যে প্রাণ ফিরে পায়, আর হাসি মাখা গলায় বলে, তুই ঠিক আছিস তো? ওই কুত্তার বাচ্চা তোর সাথে কিছু করেনি তো? হ্যাঁ হ্যাঁ আমি ঠিক আছি ভাইজান, আব্বার জ্ঞান ফিরেছে তো? মেহনুর ঠিক আছে শুনে মেহরুব একটু শান্তি পায় আর বলে, হ্যাঁ হ্যাঁ, আব্বার জ্ঞান ফিরেছে, আব্বা ভালো হয়ে যাবেন ইনশাল্লাহ, তুই চিন্তা করিস না। এই কথা শুনে মেহনুর নিজের মধ্যে প্রাণ ফিরে পায়, স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে, আচ্ছা ভাইজান তোমরা ভালো থেকো। এই ফোন ওনার, আমি চুরি করে তোমার সাথে কথা বলতে নিছি। এই বলেই মেহনুর ফোন কেটে দেয়। অতঃপর মোবাইল থেকে মেহরুবের নাম্বার কেটে দেয়, আর কথা বলতে পারছে না সে, ভয়ে হাঁটু কাঁপছে। মেহনুর ফোন শেষ করে এক শান্তির নিঃশ্বাস ফেলে, আকাশের দিকে তাকিয়ে আবেগী গলায় বলে, ইয়া আল্লাহ, আপনি আমার আর্তনাদ শুনেছেন, তার জন্য লক্ষ কোটি শুকরিয়া। আপনার দরবারে মাবুদ, আপনি আমার আব্বাকে সুস্থ করে দিন, আমার পরিবারকে আপনার হেফাজতে নিয়ে নিন। অতঃপর তপ্ত শান্তির শ্বাস ফেলে মেহনুর ধীর পায়ে ঘরে প্রবেশ করে। ঘরে প্রবেশ করে ধীরে ধীরে এসে বিছানায় উঠে যায়, একেবারে এহসানের নিকট চলে আসে এবং এহসানের মুখের উপর হাত নাড়ায়। এটা পরীক্ষা করতে যে এহসান সজাগ কিনা, কিন্তু এহসান একটুও প্রতিক্রিয়া দেখায় না, কারণ সে তার বোকা ফুলের আরো বোকামি মন ভরে আজ করতে চায়। এহসানের কোনো প্রতিক্রিয়া না দেখে মেহনুর একটু স্বস্তি পায়। অতঃপর আলগোছে এহসানের মোবাইলটা জায়গা মতো রেখে দেয় এবং নিজে অতি সাবধানে বিড়ালের মতো ঘাপটি মেরে এহসানের বুকে লেপটে যায়। এহসানের হাত আলতো করে ধরে এনে নিজের পিঠে রাখে, যাতে এহসান কোনো কিছু টের না পায়। এদিকে এহসান তো বিশ্বাসই করতে পারছে না যে তার নিজের নারী এভাবে বিড়ালের মতো ঘাপটি দিয়ে তার বক্ষস্থলে শুয়ে থাকবে। মেহনুরের চোখে এখন ঘুম আসে। কথাই আছে, মন অশান্তি না থাকলেও চোখেও নিদ্রার দেখা মেলে। তাই এতক্ষণ মেহনুরের ঘুম আসেনি, কিন্তু এখন আল্লাহর হুকুমে সে ঘুমাতে পারে। মেহনুর ঘুমানোর খানিকক্ষণ পরে এহসান বুঝতে পারে যে তার নারী ঘুমিয়ে গেছে।
তাই নিজে তাকে ঝাপটে জড়িয়ে ধরে। তার নারীকেও নিজের বক্ষস্থলে নিয়ে সে নিজেও ঘুমের দেশে পাড়ি জমায়। সকালের বেলা এহসান ফজরের নামাজ পড়ে এসে নিজের মাকে সালাম দেয়। মায়ের সাথে কিছু সময় ভালো মন্দ কথা বলে অতঃপর জিজ্ঞেস করে, আম্মা, মেহিনুর এখনো নিচে আসেনি? এনিসা বেগম এহসানকে বলেন, এসেছে বাবা, সে রান্নাঘরে কাজ করছে। এদিকে মেহনুর রান্নাঘরে আয়েশা বেগম, আমিনা বেগম এবং ঈশাকে কালকে সব ঘটনা খুলে বলছে আর একাধারে কাঁদছে। ওনারাই প্রথমে এসব নিয়ে জিজ্ঞেস করেছিলেন, তাই মেহনুর বাধ্য হয়ে এগুলো বলছে। এসব শুনে আয়েশা বলেন, ছোট ভাইজান বেশি করে ফেলেছে, এটা ঠিক না। ঈশা দীর্ঘশ্বাস ফেলে মেহনুরের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, কি করবি রে আর? এইটাই চিরসত্য যে আমার ভাইজান তোকে কখনোই ছাড়বেন না, আর না তোর পরিবারের কাউকে শান্তিতে থাকতে দেবেন। এত ক্ষোভ ওনার তোর বাপ চাচার প্রতি, আল্লাহ মাফ করুন। তখনই এনিসা বেগম রান্নাঘরে প্রবেশ করতে করতে বলেন, মেহনুর, তাড়াতাড়ি তুমি চা বসাও, এহসান তো বসে আছে চায়ের অপেক্ষায়। মেহনুর নিজের চোখের জল মুছে বলে, কয় কাপ দিব? দাদাকে, এনাম চাচা, ইমরান চাচাকে দেব না? চাচা দাদা এখনো মেহনুর ওদের চাচা দাদা বলে সম্বোধন করছে। তা শুনে সবাই অবাক হয়ে যান। এনিসা বেগম মেহনুরকে বলেন, মেহনুর, তুমি তাকে দাদা নয় আব্বা বলবে, আর ভাইজান বলে ডেকো। এখন আর তারা তোমার দাদা চাচা নয়, আর উনি আর ওরা দুজন এখন বাড়িতে নেই, তাই শুধু 1 কাপ চা দাও। মেহনুর কিছু বলে না, কি বা বলবে। বলার ভাষা থাকলে তো বলতেও পারত, কিন্তু এরা তো অন্যায়কে ন্যায় হিসেবে মেনে নিয়েছে, তাই এদের বুঝানোর বা কিছু বলার সাধ্য তার নেই। তাই চুপচাপ চা তৈরি করতে মনোযোগ দেয়। মেহনুর চা কাপে ঢেলে ট্রেতে নিয়ে বলে, চা তৈরি করে নিয়েছি। এদিকে সবাই সকালে নাস্তা তৈরি করতে ব্যস্ত। কেউ পিঠে বানাচ্ছেন, কেউ রান্না করছেন, কেউ অন্য জাতের নাস্তা তৈরি করছেন। তাই এনিসা বেগম বলেন, তুমি একটু কষ্ট করে দিয়ে এসো। মেহনুর দীর্ঘশ্বাস ফেলে হ্যাঁ বোধক মাথা নাড়িয়ে ট্রে নিয়ে বসার কক্ষের দিকে পা বাড়ায়। গিয়ে দেখতে পায় এহসান কিসের কতগুলো কাগজ নিয়ে খাটাখাটি করছে। আলতো পায়ে এগিয়ে গিয়ে তার সামনে রাখা ছোট্ট টেবিলের একপাশে চায়ের ট্রে রেখে বলে, আপনার চা। মেহনুরের কথায় এহসান তাকায় মেহনুরের পানে একবার। মেহনুরের স্নিগ্ধ মুখখানা দেখে অন্তর অবধি ঠান্ডা হয়ে যায়। সে শান্তির শ্বাস ফেলে মেহনুরকে বলে, একটু এগিয়ে দাও। মেহনুর কোনো উত্তর না দিয়ে তার হাতে চায়ের কাপ তুলে দেয়। মেহনুর যখন চলে যাবে তখনই আচমকা একজন মহিলা কোনো দিকে না তাকিয়ে পাগলের মতো ছুটে বাড়ির সদর দরজা দিয়ে প্রবেশ করেন। তিনি হন্তদন্ত হয়ে এসে এহসানের পায়ের কাছে পড়েছেন এক প্রকার। সেই মহিলা জোরে জোরে শ্বাস নিয়ে কাঁদতে কাঁদতে বলেন, ক্ষমা করবেন সাহেব, আপনাদের মহলে ঢুকিয়ে প্রবেশ করেছি, কিন্তু আমার আশাটা ভীষণ জরুরি ছিল তাই। এই বলেই উনি হু হু করে কেঁদে ওঠেন। উপস্থিত মেহনুর এহসান কিছুটা অপ্রস্তুত হয়ে যান। আর এমন পরিস্থিতিতে তো সবাই ভয় পাবে। তবুও এহসান দাঁড়িয়ে তাকে শান্ত করার চেষ্টা করে। মেহনুরকে উদ্দেশ্য করে বলেন, মেহিনুর, ওনাকে ধরে সোফায় বসাও আর পানি দাও। অতঃপর ওই মহিলার দিকে তাকিয়ে বলেন, আপনি কাঁদবেন না, যা বলার নিঃসংকোচে বলুন। মেহনুর তাড়াতাড়ি মহিলাকে ধরে সামনে সোফায় বসায় আর ওই মহিলার মাথায় হাত দিয়ে বলে, আপনি এমনভাবে কাঁদবেন না, আমি পানি নিয়ে আসছি, আপনি শান্ত হন। মেহনুর দ্রুত এগিয়ে গিয়ে মহিলার হাত ধরে আটকে দিল। কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আপনি কাঁদবেন না, আমি পানি নিয়ে আসছি। না মা, পানি লাগবে না, আপনি কষ্ট করবেন না। মহিলার ফ্যাকাশে মুখ দেখে এহসান একটু এগিয়ে এলো। শান্ত গলায় বলল,